বাসা কেন পাল্টালে? আপু, আমি বাসা কেন পাল্টিয়েছি এটা আমি আমার ফেসবুক পেজে বলে দিয়েছিলাম, রাবেয়া রাবি। আপনি হয়তোবা ভিডিওটা দেখেননি, আর ওই ভিডিওটা আমার ফেসবুক মানে টিকটকে ছাড়া হয়নি। দ্যাটস ওয়াই আপনি কোশ্চেন করেছেন। অনেকেই আমাকে বলছেন যে বাসা চেঞ্জ করেছি আমি ভিডিও বানানোর জন্য, এটা বলেছেন। আপনাদের দিক থেকে আপনারা বলতেই পারেন, কারণ আপনারা সঠিকটা জানেন না এর জন্য। একটা কথা জাস্ট বলি, আমরা যারা ঢাকা শহরে ভাড়া থাকি একমাত্র তারাই জানি, আমি সবার কথা বলছি না, ঢাকা শহরের বাড়িওয়ালারা কেমন এবং আমরা যারা ভাড়াটিয়া তারা কেন বাসা চেঞ্জ করি। একটা বাসায় উঠতে গেলে আমাদের যে কত খরচ হয়, বাসা চেঞ্জ করা থেকে শুরু করে অ্যাডভান্স করা, নতুন বাসায় গেলে টুকিটাকি অনেক খরচ থাকে। আর আমি বরাবরই একটু বড় বাসায় থাকি, এটা আপনারা হয়তো বা দেখেছেন। বড় বাসায় থাকার কারণে অনেকে বলছেন যে দুইজন মানুষ এভাবে এত বড় বাসা নিয়ে থাকেন, এগুলো এত কস্টিংয়ের কোনো মানেই হয় না। ঠিক আছে, একটা বাড়ি কিনে নিলেই পারি, যার সিচুয়েশান যেমন কেবল সেই বুঝে যে আমি বাড়ি কিনতে আদৌ পারবো কিনা। আর আরেকটা কথা আপু, দিন শেষে আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ কষ্ট করে যাই, কাজ করি, জব করি, ব্যবসা করি, যে যাই করি না কেন, যত স্ট্রাগলই করি না কেন, নিজে ভালো থাকার জন্য, শুধু ভালো খাওয়ার জন্য আর ভালো একটা জায়গায় ঘুমানোর জন্য। এত কষ্ট করে যদি আপনি ভালো খেতেই না পারেন, ভালো জায়গায় ঘুমাতেই না পারেন, জাস্ট এই কথা বলেন যে এত কষ্ট করা তাহলে মানে কি? হয়তো বা ভাবছেন যে ভবিষ্যতের জন্য গ্যারান্টি দিতে পারবেন যে আমি কালকে মারা যাব না। অনেকেই বলেন, অনেকেই হয়তো বা ভাবেন যে আমাদের বাচ্চা কাচ্চা আসবে, তাদের জন্য কিছু করতে হবে। একটা কথা কি, আমি আমার লাইফ দিয়ে যেটা ফিল করেছি, যে আমার বাবা আলহামদুলিল্লাহ আমাদের জন্য অনেক কিছু রেখে গেছে। আমরা 4টা ভাই বোন সারা জীবন বসে খেলেও আমাদের অভাব হবে না। আলটিমেটলি আমি নিজে স্ট্রাগল করে খাই, আমার বাবারটা কিন্তু আমি নিই না। ঠিক আমার সন্তান যখন আসবে, তাদের জেনারেশন অনেক বেশি ফাস্ট হয়ে যাবে, ওরা আরও বেশি সেলফ ডিপেন্ডেন্ট হবে। সো ওদের জন্য আমি কি চিন্তা করব? ওরা তো নিজেরাই নিজেদের জন্য চিন্তা করবে। তারপরে দিন শেষে সবাই ফিউচারে চিন্তা করে, আমি নিজেও করি আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করবেন। এখন আসি বাসা চেঞ্জ করার যে ব্যাপারটা, আমি যে বাসাতে থাকতাম সে বাসা ভাড়াটা ভালোই ছিল, একটা হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট ছিল, আপনারা জানেন। তো এমন একটা বাসায় উঠেছিলাম, নিশ্চয়ই আমি বাসা চেঞ্জ করার জন্য না। সেই বাসাতে আমি হালকা পাতলা ইন্টেরিয়র করেছিলাম, তারপর অনেক ফার্নিচার কিনেছিলাম, যেগুলো ট্রান্সফার করা কিন্তু একটা ঝামেলা একটা ব্যাপার, বা অনেক প্যারা খাইতে হয় ট্রান্সফার করতে। আমি বাসায় থাকতে পারিনি, বাসার ম্যানেজমেন্টের ঝামেলা ছিল। ঠিক আছে, আমরা যারা ঢাকা শহরে থাকি তারা, সব বাড়িওয়ালার কথা বলছি না আমি, কিছু বাড়িওয়ালা খুবই কি ভাষায় এক্সপ্লেন করবো আমি জানি না, মনে করে যে ঢাকা শহরে একটা বাড়ি আছে মানে পুরো পৃথিবী কিনে ফেলছে। আর আমরা যারা ঢাকা শহরে ভাড়া থাকি, এদের বাপ দাদা 14 গোষ্ঠীর কিছু নেই। বাড়িওয়ালারা আমাদের একটু থাকার জায়গা দিছে, ওখানে থেকে আমরা জাস্ট চারটা খাই। আমাদের কোনো ফ্যামিলি নেই, শিক্ষা নেই, আমাদের কোনো ইনকাম নেই, কিছু বাড়িওয়ালা এরকম মনে করে। আর ঢাকা শহরে আরও একটা বড় সিন্ডিকেট ড্রাইভার, যাদের গাড়ি আছে তারা এই ব্যাপারটা খুব ভালোভাবে জানেন। ড্রাইভার, আপনারা যারাই গাড়ি কিনবেন, গাড়ি কেনার আগে প্লিজ আগে ড্রাইভার খুঁজে রাখবেন। ড্রাইভারের জন্য আপনার প্রচুর সাফার করতে হবে, যেটা আমি নিজে করেছি, অনেক সাফার করেছি ড্রাইভারের জন্য। তো আমার যে বাড়িতে আমি ছিলাম, সেই বাড়ির ম্যানেজমেন্ট ভালো ছিল না, বাড়িওয়ালা ভালো ছিল না। ঠিক আছে, বাড়িওয়ালা আমাদের কখনই খোঁজ খবর নিত না, জাস্ট একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে রেখেছিল, মাস শেষে তাদেরকে আমরা টাকা পাঠাইতাম। আপনার কোনো বিপদ হলে আপনি কোনো কল দিতে পারবেন না, রাত 12টার পরে তো আপনি ডেফিনেটলি কল দিতে পারবেন না, এটা আপনার ম্যানারের প্রবলেম। রাত 12টার পরে যদি আপনি কল দেন, আপনার ম্যানার নিয়ে কথা বলা হবে। তো ভাই, আমি 50,000 টাকা ভাড়া দিয়ে একটা বাসায় থাকি, সেখানে আমি একটা এক্সট্রা কেয়ার ডিজার্ভ করি, সেখানে ওনার এত রুলস আমি কেন মানবো? আর আরেকটা আমি 6তলা একটা বাসায় ছিলাম, সেখানে 5তলা পর্যন্ত বাড়িওয়ালা থাকে, একতলা আমরা ভাড়া থাকি। তো থাকে না যে এক একজন মানুষের ইগো প্রবলেম থাকে, তো ওই 3তলা একটা মহিলা ছিল, ওনার শুরু থেকে প্রবলেম ছিল। দিনের বেলা দেওয়ালে যদি একটা শব্দ হয়, ডিরেক্ট লোক পাঠাবে, বলবে যায় বলো আমি অসুস্থ, আমি ঘুমাচ্ছি। আসরের নামাজের সময় উনি মুরব্বী একটা মানুষ, উনি ঘুমায় কিভাবে আমরা জানি না। আমরা সবাই জানি যে আসরের সময় মুরব্বী যারা আছেন তারা সবাই নামাজ পড়ে, এবং আমরা প্রত্যেকটা মুসলিমই নামাজ পড়ার ট্রাই করি, উনি তখনই ঘুমায়। ওনারা জাস্ট, এটা একটা মানসিক প্রবলেম। ঠিক আছে, মানসিক প্রবলেম আমি কেন বললাম, একটা কুকুরকে আমি দেখলাম উনি জায়নামাজের উপরে ঘুমাইতে দিত। ঠিক আছে, এটা আমার কাছে প্রচণ্ড খারাপ লাগতো। আমরা যখন সিঁড়ি দিয়ে নেমে আসতাম তখন দেখতাম যে জায়নামাজের উপরে কুকুর শুয়ে আছে, যদি এটা পুরনো জায়নামাজ, তারপরে ব্যাপারটা না আমার কাছে স্বাভাবিক লাগতো না।
তারপরে আমরা ছাদে গেলে এই তার আমার, এটা ইউজ করা যাবে না, এরকম অনেক প্রবলেম আমরা ফেস করি। তারপরে হচ্ছে দারোয়ানের কথা বলি, মানে দারোয়ান যেই আসুক না কেন, আমরা থাকা অবস্থায় 5টা না 6টা দারোয়ান চেঞ্জ হয়েছে। প্রত্যেকটা দারোয়ান শুরুতে আসার পরে খুবই ভালো থাকে, খুবই ভালো বিহেভিয়ার করে। ঠিক 15 থেকে 20 দিন পরে দারোয়ান চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, বিকজ দারোয়ানকে বলে দেওয়া হয় এই বাসায় সবাই মালিক থাকে, একমাত্র আমরাই হচ্ছে ভাড়াটিয়া। আর দারোয়ান তো বরাবরই পাচাটা, আপনারা জানেন। সব দারোয়ান না, কিছু কিছু দারোয়ান একটু মালিকদের মানে বাড়িওয়ালাদের পাচারটা বেশি পছন্দ করে। তো এরকম বেশ কয়েকটা প্রবলেম হচ্ছে আমরা ফেস করি। তো আমি যে প্রবলেমের জন্যই বাড়িওয়ালার ছেলের সাথে কথা বলতে যাই, বাড়িওয়ালার ছেলে আমাদের সাথে কমিউনিকেশন করতো, তো উনি জাস্ট আমার কথাগুলো শুনতো এবং লাস্টে একটা কথা বলতো, আমি তো আইনের লোক, আমি তো লয়ার। ঠিক আছে, আপনাদের পক্ষ থেকে শুনলাম, আদার্স পক্ষ থেকে শুনি, তারপরে আমি একটা অ্যান্সার দিব। ভাই তুই আমার বাড়িওয়ালা, আমি তোর ভাড়াটিয়া, আমি তোর প্রবলেমের কাছে গেছি, তুই ছেলে মানুষের মতো কথা বলবি। তো এইরকম উনি কথায় কথায় বলতো যে হচ্ছে আমি আইনের লোক, আমার অনেক পাওয়ার। তো একটা দিন আমার খুব রাগ হয়েছিল, আমি ডিরেক্ট ওনাকে বলি যে আপনি আইনের লোক, আমি কি আপনার ক্লায়েন্ট? আমি তো আপনার ক্লায়েন্ট না, আপনি ভাড়াটিয়া। আপনার সাথে আমার ভাড়াটিয়ার সম্পর্ক, আমি আপনাকে ভাড়া দিয়ে থাকি। তো আপনি তো ক্লায়েন্টের মতো বিহেভিয়ার আমার সাথে করতে পারেন না। তো যাই হোক, আপনাদের ভাইয়া ঝামেলা জিনিসটা একদমই পছন্দ করে না। তো বলে যে আমরা এই বাসাটা ছেড়েই দিই, মানে ওই বাসায় দারোয়ানের ঝামেলা, তারপরে হচ্ছে মালিকের ঝামেলা, তারপরে হচ্ছে বাসাটা দোতলায় ছিল, আমরা একটি ইনসিকিউরিটিতে ভুগতাম। কারণ চোর ডাকাত দেশে কেমন আপনারা খুব ভালোভাবেই জানেন। দোতলায় যেহেতু থাকি, মালিক পক্ষে তো ডিরেক্ট রাত 11টার পর ফোন দিতে পারবো না। আমার হাজব্যান্ডকে ডিরেক্ট বলছে যে ভাইয়া রাত 11টার পর ফোন দেওয়া কোনো ম্যানারিজম মানে পড়ে না। তো একটা জায়গায় এতগুলো যদি মানে মানসিক বিকারগ্রস্ত মানুষ থাকে, সেখানে মানে জানি না কোন ভাড়াটিয়া থাকতে পারবো। আমার মনে হয়েছে যে এখানে থাকা কোনোভাবেই পসিবল না। দেন হচ্ছে আমরা ছেড়ে দিই। আর একটা লাস্ট একটা ব্যাপার খারাপ লেগেছে যে আমাদের একটা ড্রাইভার ছিল, উনি হচ্ছে ঢাকার নাকি ঢাকার স্থানীয় কিছু মানুষ, সবার কথা বলবো না, নিজেকে বড় মাপের হুনো মনে করে। তো উনি সবসময় ড্রাঙ্ক থাকতো। যেদিনই আমার গাড়ি দূরে কোথাও নিয়ে গেছে, একটা স্ক্র্যাচ ফেলছেই, মানে ক্ষতি করছেই, এর সাথে ওর সাথে লাগাই দিছি। পরে আমার হাজব্যান্ডকে আমি বললাম যে এভাবে তো আসলে দূরে কোথাও ওনাকে নিয়ে চিন্তাই করা যায় না। তো উনি কোনোভাবে আমাদের জবটা ছাড়তে চাচ্ছিল না, কিন্তু আমরা ওনাকে বলি যে আমরা জবটা রাখবো না। উনি হচ্ছে ওই বাসায়ই আর একটা মালিকের হচ্ছে গাড়ি চালায়। তো এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম ছিল না, যে যে যার কাজ করতেই পারে। কিন্তু একটা কথা হচ্ছে, যে মানুষটা কালকেও আপনাকে স্যার স্যার বলতো, দূরে উঠে মানে দাঁড়িয়ে উঠে সালাম দিত, পরের দিন সে আমার সামনে বা আমার হাজব্যান্ডের সামনে চেয়ারে বসে থাকে, মানে এমন ভাব নিয়ে আছে যে তুমি জব দাওনিতে কী হয়েছে, আমি সেম জায়গায় সেম ফ্লোরে জব ম্যানেজ করে বসে আছি। তো সবগুলো কারণ আমি বললাম, আপনাদের কাছে কেমন মনে হবে আমি জানি না। আমার কাছে মানে সুইটেবল মনে হয়নি, কারণ আমি সারাদিন বিভিন্ন কাজে থাকি, বিজনেসের টেনশন, আমার প্রমোশনের টেনশন, আমার ব্লগের টেনশন, এত কিছুর মাঝে ভাই এত নাটক দেখার আমার টাইম নেই। আমি যে অ্যামাউন্টে বাসা ভাড়া থাকবো, ঢাকা শহরে বাসা ভাড়ার অভাব নেই, আমি যেখানে যাবো সেখানেই বাসা ভাড়া পাবো। সো আমি চেঞ্জ করে ফেলেছি। তো এটাই ছিল আমার বাসা পাল্টানোর কারণ। থ্যাংক ইউ।